আমরা আজকে চলে আসবো আমাদের একেবারে ফার্স্ট সফটওয়্যার, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে মাইক্রোসফট ওয়ার্ডটা কি, এটা কি কাজে লাগে, এটা দিয়ে আমরা কি করতে পারবো সেটা। প্রথমেই বলি, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারগুলো আছে সেটার মধ্যে প্রথম পার্ট বা সবচেয়ে শুরুতে যেটা দিয়ে কাজ করতে হয় সেটাই হলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কোন ধরনের কাজ করা যায়? এটা দিয়ে আপনি যে কোনো ধরনের লেখালেখি করতে পারবেন। লেখালেখি বলতে ধরেন অফিসের আপনি একটা ডকুমেন্ট তৈরি করা দরকার, যে কোনো একটা অ্যাপ্লিকেশন লেখা দরকার, একটা প্যারাগ্রাফ লেখা দরকার, যে কোনো ডকুমেন্ট কারো কাছে পাঠাতে হবে, এই ধরনের যে কোনো কাজেই আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটাকে ব্যবহার করি। সাধারণত অফিসিয়াল কাজে যে কোনো নর্মাল ডকুমেন্ট লেখালেখি, সেগুলো ফরম্যাটিং করা, সাজানো, সেটার জন্য ওয়ার্ডটা ব্যবহার হয়। তবে এই ছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করা যায়। যেমন ধরেন ডিজিটাল সিভি বা রিজিউমি ডিজাইন করা, সেগুলো করা যায়। আরও অ্যাডভান্স সুন্দর সুন্দর কভার পেজ ডিজাইন করা যায়। এইভাবে অনেক ধরনের অ্যাডভান্স কাজগুলো করা যায়, কিন্তু আমাদের বাংলাদেশে এতটা অ্যাডভান্সলি ব্যবহার হয় না। বাংলাদেশে যেটা ব্যবহার হয়, আপনাকে যে কোনো কিছু লিখতে দিবে, লিখে জিনিসটা সুন্দরভাবে সাজাইতে দিবে, হয়তো আপনাকে ফরম্যাটটা বলে দিবে কীরকম করতে হবে, না হলে আপনাকে ফরম্যাটটা নিজে বুঝে নিজের মতো করে নিতে হবে। যেমন আমরা বইয়ের মধ্যে কি কি দেখি, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার, এই ধরনের যা যা দেখি সব জিনিসগুলো আমরা তৈরি করতে পারবো। এছাড়াও নর্মাল যে সিভিগুলো দেখে বাংলাদেশে যেগুলো চলে, সেগুলো খুবই ইজিলি মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তৈরি করা যায়। আমরা প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম 2টা বা 3টা যে কাজগুলো করব, সেগুলো সবগুলোই হচ্ছে আমাদের অফিসিয়াল কাজের জন্য একেবারে নর্মাল কাজ, যে জিনিসগুলো আপনাদের অফিসিয়ালি প্রয়োজন হবে যতটুকু পর্যন্ত। এরপরে আমরা 3-4টা ক্লাস পরে আমরা যে কাজগুলো দেখব, এর মধ্যে কিছু কিছু কাজ দেখব খুব হাই অ্যাডভান্স, যেগুলো হয়তো বা আপনাদের অফিসিয়াল কাজে হয়তো লাগবে না, বাট পরবর্তীতে বা যে কোনো সময় অ্যাডভান্স কোনো কাজ করতে গেলে সেগুলো আপনাদের প্রয়োজন হবে। ওকে, সো আমি মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে শুরুতে চলে আসি। মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় পাবেন? আপনাদের যদি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে, তাহলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোই পাবেন। যেমন দেখেন, ওয়ার্ড লিখলে ওয়ার্ড আসতেছে, এক্সেল লিখলে এক্সেল আসতেছে, পাওয়ার পয়েন্ট লিখলে পাওয়ার পয়েন্ট আসতেছে। এই সফটওয়্যারগুলো আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হয় না। সফটওয়্যার ইনস্টল করতে হয় মূলত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। অফিস অ্যাপ্লিকেশন যখন ইনস্টল করবেন, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে আপনার অনেকগুলো সফটওয়্যার একসাথে কম্বাইন করা থাকে। সেই কম্বাইন থেকে আমাদের একটা অংশ হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড। সো আমি ফার্স্টে মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসি এখানে। তার আগে আরেকটু বলে রাখি, কেউ যদি এখানে ওয়ার্ড লিখতেছেন বাট আপনার কম্পিউটারে এখানে মাইক্রোসফট ওয়ার্ড আসতেছে না বা এরকম কোনো সফটওয়্যার আসতেছে না, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ইনস্টল করা নাই। এছাড়াও আরও একভাবে চেক করা যায়, আপনি এখান থেকে দেখেন অনেকগুলো সফটওয়্যার আছে, তাই না? এখান থেকে আপনি স্ক্রল করে করে এভাবে যদি নিচের দিকে আসেন, এখানেও দেখবেন বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশনগুলো সবগুলো এখানে আছে। যেমন দেখেন এখানে ওয়ার্ড আছে, তারপর উপরের দিকে যদি যাই এখানে এক্সেল আছে, আবার নিচের দিকে আসলে আবার দেখবো এখানে পাওয়ার পয়েন্ট আছে, এই যে এখানে। এইভাবে এখানের মধ্যে লিস্ট আকার আপনি পাবেন। যদি কোথাও খুঁজে না পান, তাহলে বুঝবেন আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইনস্টল করা নাই। সেক্ষেত্রে আপনাকে এটা ইনস্টল করতে হবে। এবারে সেই ইনস্টলের পরে ফার্স্ট কাজেই আসি, আমরা ওয়ার্ডটাকে এখানে লিখলাম। এখানে দেখেন সফটওয়্যারটা শো করতেছে, জাস্ট এখানে একটা ক্লিক করব, সাথে সাথে আমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হই, কোনটাকে কি বলে, কোনটা কি কি কাজে আসবে সেটাই। ফার্স্টে দেখেন এই সাইডে আমাদের কাছে বেশ কিছু অপশন শো করতেছে। এই অপশনগুলো একটু পরে আমাদের কাছে আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে আসবে। আমাদের কাজ হচ্ছে এখানে 2টা জিনিস থাকে, নিউ বলতে এখানে প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এবং এই পাশে দেখবেন আরও কিছু জিনিস থাকে, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে। টেমপ্লেট মানে হচ্ছে সেগুলো আগে থেকে ডকুমেন্টগুলো সাজানো থাকে এরকম সুন্দর করে করে, সেগুলো জাস্ট এডিট করে নিজের ডাটাগুলো বসাই দিলে কাজ শেষ হয়ে যায়, সেগুলো ফরম্যাটিং করা লাগে না। মানে আগে থেকে রেডি করা কিছু ফরম্যাট থেকে যায়। বাট আমাদের প্রথমত এগুলোর কোনো কাজ নাই। আমরা প্রথমত কি করব? ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিব, অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট নিয়ে সেটাতে আমরা কাজ শুরু করব। এছাড়াও নিচের দিকে দেখেন এখানে কিছু জিনিস আছে, যেমন রিসেন্ট ফাইল।
রিসেন্টলি আমি যে ফাইলগুলো এখানে ওপেন করছি সে ফাইলগুলো কোন জায়গায় আছে সম্পূর্ণ লোকেশনটা দেখাবে, কখন আমি লাস্ট মডিফাই করছি বা এডিট করছি সেটা সহ দেখাবে। আমরা চাইলে সরাসরি এখানের মধ্যে ক্লিক করে সে ফাইলটা সরাসরি ওপেন করতে পারি। যেমন দেখেন আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ফাইলটা আমার এখানে ওপেন হয়ে গেল। এইভাবে আমরা চাইলে যে কোনো ফাইল সরাসরি ওপেন করতে পারি। এবার দেখি আমরা সাধারণত কোথায় যাব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা ক্লিক করলাম, আমার এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করে দিল। এবার আসি এখানের মধ্যে সামনে আমরা যে ইন্টারফেসটা পাই এখানে কোথায় কি থাকে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল একেবারে কর্নারে এই পাশে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস, একেবারে উপরে এই অংশটা। কুইক অ্যাক্সেস মানে হচ্ছে আপনি খুব দ্রুততম সময়ে কোনো একটা অপশন নিতে চাচ্ছেন, যেমন সেভ, এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় না? সো এটার জন্যই দেখেন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা এখানে দিয়ে দিল। তার মানে আমরা এটা খুব সহজেই এখানে ক্লিক করে জিনিসটা সেভ করতে পারবো। এরপরে একটা আছে আন্ডো আর একটা আছে রিডো। আন্ডো মানে হচ্ছে আপনি একটা কিছু লিখছেন, লেখার পর সেটাকে ধরেন কোনো কারণে ডিলিট করে দিচ্ছেন, ধরেন আপনি ভুলে একটু বেশি ডিলিট করে দিচ্ছেন, তাহলে কি করতে চান, পিছনেটা ফিরিয়ে আনতে চান না, তখন আমরা দিতে পারি আন্ডো। এই যেটা দিলে আন্ডো হয়ে যাবে। এই যে দেখেন আন্ডো হচ্ছে না, আন্ডো হচ্ছে, অর্থাৎ পূর্বে চলে যাচ্ছে। আবার যদি আন্ডোর বিপরীতটা সামনে যদি যেতে চায় আবার এখানে ক্লিক করতে পারি, এই যে এখানে এইভাবে আন্ডো এবং রিডো, এই যে দেখেন হয় কেটে দিচ্ছে না হলে আবার নিয়ে আসতেছে, এইভাবে আন্ডো রিডো। এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এই জন্য এখানের মধ্যে রাখা আছে, এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস। যেমন আমরা যদি এখানে চলে আসি, দেখেন এখানে কি দেখাচ্ছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে চাইলে আপনার কোনগুলো লাগবে সেটাতে টিকমার্ক দিলে সেটা আপনার এখানে বসায় দিবে। এরপরে মাঝখানের জায়গাটাতে যদি আমরা দেখি, এখানে সাধারণত আপনার ডকুমেন্টের নাম থাকে। এখন আমার এই ডকুমেন্টের নাম কি, ডকুমেন্ট 1। আমরা কি ডকুমেন্টটা সেভ করছি, কোনো নাম দিয়েছে, তাহলে আমার কাছে এই নামে কেন শো করতেছে? মাইক্রোসফট ওয়ার্ডের সিস্টেমটাই হচ্ছে এটা, যখন আমরা কোনো ফাইলকে কোনো নামে সেভ না করব, কোনো নাম যখন দিব না, তখন তার ডিফল্ট নেম থাকবে ডকুমেন্ট 1, এই নামে সে মূলত অটোমেটিক আপনার সামনে শো করবে। আমরা যদি আরেকটা ডকুমেন্ট নিই সেখানে কি থাকবে, আরেকটা নিলে ডকুমেন্ট 3, এইভাবে শুধুমাত্র ডকুমেন্ট এই নামটাই থাকবে আর কিছু না। এর পাশে আসি, এখানে আসে সাইন ইন। এই সফটওয়্যারটা কার, কোন কোম্পানির, মাইক্রোসফটের। সো আমরা এখানে যদি সাইন ইন দিই, কিসে সাইন ইন হবে, আপনার ফেসবুকে, জিমেইলে, কিসে সাইন ইন হবে, মাইক্রোসফটে। আপনার কি মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, খোলার দরকার আছে, কোনো দরকার নাই। আপনি কি এটা টাকা দিয়ে কিনে ব্যবহার করেন? হ্যাঁ, কিনে তো ব্যবহার করেন না, এটা কিন্তু ফ্রি সফটওয়্যার না, এটা একটা পেইড সফটওয়্যার, এটার জন্য কিন্তু টাকা লাগে। তার মানে দেখেন এখানে সাইন ইন যে অপশনটা আছে এটা আমাদের দরকার নাই, যেভাবে আছে সেভাবেই থাকবে। পাশে দেখেন আরেকটা জিনিস দিচ্ছে, রিবন ডিসপ্লে অপশন। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, আমাকে এখানের মধ্যে দেখাচ্ছে অটো হাইড রিবন। এই যে দেখেন উপরে যে রিবনটা ছিল সেটা অটোমেটিক হাইড হয়ে গেছে না? সো প্রথমটা ক্লিক করলে এখানে দেখাবে অটো হাইড রিবন। এরপরে আছে শো ট্যাব। এই যে দেখেন এখানে যেগুলো আছে এগুলোকে বলা হয় এক একটা কি, ট্যাব। তাহলে কি শো করতেছে, শুধুমাত্র ট্যাব বা মেনুগুলোই শো করতেছে। এরপর এখানে দেখাচ্ছে শো ট্যাব অ্যান্ড কমান্ড। তাহলে এটা যদি আমার সিলেক্ট করা থাকে তাহলে মেনু এবং মেনুর ভিতরে গ্রুপ এবং অপশনগুলো শো থাকবে, যেটাকে বলা হচ্ছে ট্যাব এবং কমান্ড। এই যে রেফারেন্স, লেআউট, ডিজাইন, এগুলাকে বলা হয় এক একটা ট্যাব, আর ভিতরে যে অপশনগুলো আছে এগুলাকে বলা হচ্ছে এক একটা কমান্ড। সো আমরা এখান থেকে সবসময় কোনটা দিয়ে রাখবো, শো ট্যাব অ্যান্ড কমান্ড। এরপরে মাইনাসের মতো একটা চিহ্ন আছে যেটাকে বলা হয় মিনিমাইজ করা। যে কোনো সফটওয়্যারকে আমি যদি চাই মাইনাসে ক্লিক করলে সেটা মিনিমাইজ হবে, মাইনাসে ক্লিক করলে সেটা মিনিমাইজ হচ্ছে। আমার এখানে ওয়ার্ড ফাইল কয়টা, 3টা, আমি এগুলো ক্লিক অফ করে দিচ্ছি, জাস্ট এটা রাখলাম। তাহলে মিনিমাইজ করলে নিচের দিকে নামতেছে,
আবার এখানে ক্লিক করলে সেটা উপরের দিকে চলে আসতেছে। এরপরে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে রিস্টোর ডাউন। এটাকে আমি চাইলে এভাবে ছোট করতে পারি, দেখেন। আবার এটাকে নিজের মতো করে এইভাবে যে কোনো দিকে সরাইতে পারি, দেখেন। আমার মতো করে আমি যত বড় ইচ্ছা করব এদিকে, যত ছোট ইচ্ছাই করতে পারি। কর্নার থেকে করলে দুই দিকেই করতে পারি। আর যদি পাশের থেকে টানি তাহলে পাশে বাড়তেছে, পাশে কমাই দিলে কমতেছে, নিচের দিকে কমাইলে বাড়ালে বাড়ে, উপরের দিকে কমাইলেও কমে। সো এইভাবে আমরা চাইলে আবার এটাকে ধরে যে কোনো জায়গায় মুভ করে এক জায়গায় বসাই দিতে পারি। এইভাবে আমরা চাইলে এটাকে নিজের মতো করে যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারবো। আবার এখান থেকে যদি আমি ম্যাক্সিমাইজ দিয়ে দিই, এখানে কিন্তু এখন কি লেখা, ম্যাক্সিমাইজ। সো ম্যাক্সিমাইজ যখন দিয়ে দিব তখন এটা ফুল স্ক্রিনে পুরোটা শো করবে। তাহলে মাঝখানের এটার কাজটা কি, ছোট করবে এবং ফুল স্ক্রিন করবে, এই কাজটা করে। সর্বশেষ এখান থেকে যদি ক্লোজ বাটন দিই তাহলে আমার থেকে জানতে যাচ্ছে সেভ করব কি না। আমি দিলাম ডোন্ট সেভ, তাহলে কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, সেভ করা ছাড়া। এখন বুঝতে পারছি উপরের পার্টটার কাজ। এরপরে দেখি এখানে আমাদের কাছে অনেকগুলো মেনু শো করে, যেমন হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স। এইভাবে আমাদের কাছে অনেকগুলো মেনু শো করবে, যেগুলোকে আমরা ট্যাবসও বলতে পারি বা ট্যাবসও বলা যায়, বাট নর্মাল ক্ষেত্রে আমরা এগুলোকে মেনু বলে ডাকি। এক একটা মেনুর ভিতরে আমরা যদি দেখি অনেকগুলো করে গ্রুপ থাকে। যেমন এখানে দেখেন ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফন্ট আর একটা গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ এবং অ্যাডোবি অ্যাক্রোবেট। এইভাবে এক একটা মেনুর ভিতরে অনেকগুলো করে গ্রুপ থাকে। প্রতিটা গ্রুপের ভিতরে অনেকগুলো করে অপশন থাকে। আবার কিছু কিছু অপশনের ভিতরে আরও অ্যাডভান্স কিছু অপশন থাকে। যেমন দেখেন এগুলোর পাশে, যেমন দেখেন পেস্টের নিচে ছোট করে একটা তীর চিহ্ন দেখাচ্ছে না, এই তীর চিহ্নটার একটা নাম আছে। এটার নামটা হচ্ছে ড্রপ ডাউন আইকন। এই যে তীর চিহ্ন মতো যেগুলো দেখায় এগুলোকে কি বলা হয়, ড্রপ ডাউন আইকন। ড্রপ ডাউন আইকন যে অপশনের পাশে থাকবে সেই অপশনের ভিতরে আরো অনেকগুলো অ্যাডভান্স অপশন আমরা দেখতে পাবো। বুঝছে এতটুকু পর্যন্ত? সো এই হচ্ছে আমার মেনু, মেনুর ভিতরে কমান্ড কিংবা হচ্ছে গ্রুপ এগুলো। এরপরে দেখি এখানের মধ্যে দেখেন আরেকটা অংশ দেখা যায়, এই যে উপরের দিকে, এটাকে বলা হচ্ছে রুলার। রুলার দুইটা থাকে, ভার্টিক্যালি থাকে, হরিজন্টালি থাকে। এই দেখেন এটা হচ্ছে ভার্টিক্যালি স্কেল আর এটা হচ্ছে হরিজন্টাল স্কেল, দুইটা স্কেল থাকবে। এরপরে এই স্কেল থেকে এইদিকে যদি আমরা দেখি পেজ পর্যন্ত, মাঝখানে এটা হচ্ছে আমার একটা পেজ, এই যে এটা থেকে একটা পেজ। পেজের বাহিরে কিছু স্পেস থাকা, ফাঁকা স্পেস, এগুলোতে আমরা কোনো কিছু লিখতে পারি না বা কোনো কাজই করতে পারি না। এরপরে এখানে আরেকটা থাকে যেটা হচ্ছে স্ক্রল বার। আপনি এটাকে ধরে এভাবে স্ক্রল করতে পারেন, কিংবা আমরা যখন মাউসকে স্ক্রল করি তখন এটা অটোমেটিক নিজে নিজে নিচের দিকে চলে আসে। এরপরে একেবারে কর্নারের এখানে যদি দেখি, অনেকে দেখতেছেন না, আমি এটাকে একটু ছোট করে দিই তাহলে বুঝবেন। এই যে দেখেন কর্নারে এখানের মধ্যে কি দেখাচ্ছে, পেজ। টোটাল কয়টা পেজ আছে আমার এখানে, একটা পেজ। সো পেজ 1 of 1। এরপর দেখেন এখানে আমার ওয়ার্ড কয়টা আছে, এখন কয়টা ওয়ার্ড, 6টা ওয়ার্ড। আপনি এখানে কতগুলো ওয়ার্ড আছে সেটা আপনাকে দেখাবে। এরপর একেবারে এদিকে দেখি এখানের মধ্যে আরো 3টা অপশন আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রিভিউ মুড, যে আমার ওয়ার্ড ফাইলটা কোন মুডে থাকবে। আমি যদি প্রথমটাতে ক্লিক করি রিডিং মুড, দেখেন আমরা চাইলে এইভাবে রিডিং করতে পারি। বই যেরকম রিডিং পড়ি 2 পেজ করে পাশাপাশি থাকে, সেম ভাবে আমরা এখানে রিডিং পড়তে পারি। এটা হচ্ছে রিডিং পড়ার জন্য মুড। আমাদের খুব একটা কাজে লাগবে না, কারণ আমরা ওয়ার্ড থেকে রিডিং পড়বো না। আমাদের কাজে লাগবে কোনটা, এর পাশের অপশনটা, যেটার নাম কি প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউটে আমরা কি করি, প্রিন্টিং এর জন্য যে কাজগুলো করি বা নিজেদের নরমাল যে কাজগুলো করি, এই প্রিন্ট লেআউটটাই হচ্ছে মূলত নরমাল রিভিউ বা নরমাল প্রিভিউ। তাহলে আমাদের কাজ কোথায়, প্রিন্ট লেআউটের মধ্যে মূলত কাজ। এছাড়াও আমাদের এখানে আরো একটা লেআউট থাকে যেটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউট হচ্ছে একটা ওয়েবসাইটে যেরকম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অনেক ডাটা থাকে, সেম ভাবে আপনাকে বিশাল করে ডাটা দেখাবে। এটার আপনার কোনো প্রয়োজন নাই। আমরা নরমালি কাজ করব কোথায়, প্রিন্ট লেআউটে। এর পাশে দেখি কর্নারে কিছু অপশন আছে, আমি এখানে দেখাই, একটু বড় উপরে করে দেখাই তাহলে সবাই দেখবেন।
এই জায়গার মধ্যে কিছু অপশন আছে জুমিং এবং জুম আউট। যেমন এখন এটা কত পার্সেন্ট আছে? 100%। আমি যদি মাইনাসে ক্লিক করে তার মানে আরো ছোট হচ্ছে, আমি যদি প্লাসে ক্লিক করে তাহলে আরো বড় হচ্ছে, তাই না? প্লাস মাইনাস করলে বড় ছোট হয়। আর মাঝখানে যে বারটা আছে এটাকে যদি ধরে আমি নিচের দিকে নিয়ে আসি, এদিকে দেখেন ছোট হয়, এপাশে নিয়ে গেলে আবার সেটা বড় হচ্ছে। আবার এই জিনিসটাকে আমরা কিবোর্ডের শর্টকাটেও করতে পারি। আরো কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে ধরলাম, মাউসের স্ক্রলটাকে যদি আমি উপরের দিকে ঘুরাই, দেখেন এটা কি হচ্ছে? জুম হচ্ছে। আর যদি আমি নিচের দিকে ঘুরাই তাহলে এটা কি হয়? জুম আউট হয় বা ছোট হয়। এইভাবে চাইলে একটা স্ক্রিনকে আমরা বড় ছোট করতে পারি। কন্ট্রোল চেপে ধরে স্ক্রলটাকে উপরে দিয়ে ঘুরাচ্ছি, দেখেন স্ক্রিনটা একেবারে বড় করে আমার সামনে এখানে দেখাচ্ছে। আবার যদি ছোট করি কন্ট্রোল চেপে ধরে, তাহলে মাউসের স্ক্রলটা নিচের দিকে ঘুরাতে হবে, তাহলে ছোট হবে এরকম, আর উপরের দিকে ঘুরালে বড় হবে। এই হচ্ছে টোটাল আমাদের ইন্টারফেসের পরিচিতি, কোন জায়গায় আমাদের কি থাকে না থাকে সেগুলো। এটা লাস্ট ক্লাস আলোচনা করে নিয়ে আজকে আলোচনা করে দিলাম। এবার আমরা চলে আসি আমাদের একেবারে প্রথম মেনু কোনটা? ফাইল মেনু। ফাইল মেনুর মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে না? এই সবগুলো অপশন আজকে আমরা জানবো, কোন অপশন কি কাজ করে, কোনটা কি কাজে লাগবে তা। এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছিলাম এগুলো কি নোট করছিলেন কেউ? আচ্ছা দেখেন এতক্ষণ যা লিখছেন, আমি এখন যেগুলো বলবো এগুলো অন্তত লিখে রাখেন। ফার্স্টে আমরা চলে আসি ফাইল মেনু। লিখেন ফাইল মেনু। যেহেতু আপনারা লেখেন না, আপনাদেরকে একটু জোর করে লেখায় কতক্ষণ দেখি লেখাতে পারে কিনা। কি গরম লাগে? লাইট, এই লাইট লাগবে? লাইট দিলে আবার স্ক্রিন দেখা যাবে না। দেখেন সো ফার্স্টে চলে আসি হোম মেনুর মধ্যে। প্রথম অপশন কি আমাদের? নিউ। নিউ মানে হচ্ছে নতুন। আপনি নতুন যদি কোনো ডকুমেন্ট নিতে চান এখান থেকে নিতে পারবেন। যেমন সর্বপ্রথম আমাদের এখানে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। নর্মালি আমরা যখন একেবারে সাদা একেবারে নতুন কোনো ডকুমেন্ট নিতে চাই তখন এই নিউ অপশন থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিই। এছাড়াও নিচে এখানে বেশ কিছু টেমপ্লেট শো করে। এই মুহূর্তে তারা কোনো টেমপ্লেট শো করতেছে না, বাট নর্মাল ক্ষেত্রে আপনাদের কম্পিউটারে দেখবেন এখানে অনেক ধরনের টেমপ্লেট এখানে শো করে। এই যে যেমন দেখেন এখানের মধ্যে দেখাবে অনেকগুলো এরকম, এই যে দেখেন এরকম প্রচুর পরিমাণে টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো চাইলে ব্যবহার করা যায়, বাট এই মুহূর্তে আপনাদের কোনো প্রয়োজন নাই। তাহলে নিউ এর কাজ কি? নতুন করে ডকুমেন্ট তৈরি করা। নিউ এর কাজ কি? নতুন ডকুমেন্ট তৈরি করা বা নতুন ডকুমেন্ট নেওয়া। এটা কিবোর্ড থেকে আমরা শর্টকাটেও করতে পারি। আরো যেমন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন এই লেটারটার উপরে ক্লিক করি তাহলে দেখেন উপরে ডকুমেন্ট নাম্বার কত? এখন 2। কন্ট্রোল চেপে ধরে আবার যদি এন দিয়ে তাহলে কত আসছে? এখন ডকুমেন্ট নাম্বার 3। তাহলে নিউ এই অপশনটার কিবোর্ড শর্টকাট কি? কন্ট্রোল এন। আমরা যখন খাতায় লিখি কন্ট্রোল এন তখন কিভাবে লিখি দেখে নেন একটু। CTRL প্লাস এন। খাতায় লেখার সময় আমরা এভাবে লিখি CTRL প্লাস এন। আর যখন আমরা এই জিনিসটাকে মুখে রিডিং পড়ি তখন এখানে পড়ি কন্ট্রোল এন। CTRL কে তখন আমরা কন্ট্রোল পড়ি, প্লাসটাকে আমরা মুখে পড়ি না, আমরা এটা কি বলি? কন্ট্রোল এন। আর যখন কিবোর্ডে সেটা ইমপ্লিমেন্ট করি তখন কিভাবে করি? কন্ট্রোল নামক বাটনটাকে চেপে ধরে রাখি এবং ওইটা চাপা থাকা অবস্থায় এন লেটারের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। এবার আমি কন্ট্রোলটা থেকে হাত সরাবো। বুঝতে পারছি? লেখার সময় CTRL প্লাস এন, মুখে বলার সময় কন্ট্রোল এন, আর কাজ ইমপ্লিমেন্ট করার সময় কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে এন এর উপর একটা চাপ দেওয়া। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাটগুলো, এইভাবেই কাজ করে। সো আমি প্রতিটা এইভাবে বলবো না, বাকিগুলো শুধুমাত্র কন্ট্রোল ও কন্ট্রোল পি এভাবে বলে যাব, লিখে নেবেন। তাহলে নিউটা বুঝে গেছে, নিউ এর কাজ কি। এবার আসি ওপেন। ওপেনের কাজ কি? ওপেনের কাজ হচ্ছে
পূর্বে কাজ করা যে কোনো ফাইলকে ওপেন করার জন্য ব্যবহার করা হয়। পূর্বে কাজ করা কোনো ফাইলকে ওপেন করার জন্য ব্যবহার করা হয়। পূর্বে কাজ করা কোনো ফাইলকে ওপেন করার জন্য। লিখছেন ওপেন, পূর্বে কাজ করা কোনো ফাইলকে পুনরায় ওপেন করার জন্য বা খোলার জন্য বা কাজ করার জন্য নেওয়ার জন্য, যেটা ইচ্ছা লেখেন। অর্থাৎ আপনি যে ফাইলটা একবার কাজ করছেন, কাজ করে কোনো জায়গায় সেভ করে রাখছেন, সেটার উপর আপনি কি করবেন, আবারও কাজ করবেন, তাহলে ওই ফাইলটা আপনি আবার ওপেন করতে হবে না। সেই কাজের জন্য মূলত এই ওপেন অপশনটা ব্যবহার করা হয়। যেমন দেখেন এখানে কয়েক ধরনের আছে, যেমন ফার্স্ট অপশন কি রিসেন্ট। রিসেন্টলি যে ফাইলগুলো আপনি কাজ করছেন সেই ফাইলগুলো এখানে পাচ্ছেন, জাস্ট ওয়ান ক্লিকে আপনি ফাইলগুলো ওপেন করে ফেলতে পারবেন। নাম্বার 2 দেওয়া আছে ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভটা কি? ওয়ান ড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের অফিস অ্যাপ্লিকেশনের একটা পার্ট হিসেবে দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে। বাট ওয়ান ড্রাইভটা আমরা যেহেতু মাইক্রোসফটটা পে করে ইউজ করি না, ওয়ান ড্রাইভের সাথে আমরা সরাসরি কানেক্টও করতে পারবো না, সো ওয়ান ড্রাইভের কোনো দরকার নাই। এটা অনলাইনের একটা কাজ, অনলাইন স্টোরেজ, সেটা আমাদের দরকার নাই। এরপর আসি দিস পিসি। দিস পিসিতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আপনার কম্পিউটারে বেশ কিছু ডিফল্ট ফোল্ডারগুলো এখানে দেখাবে। ডকুমেন্টের ভিতরে যদি কোনো কিছু সেভ রাখেন সেটা দেখাবে। চাইলে আবার এখান থেকে ওই ফোল্ডারের বাইরে যাওয়া কিংবা যে কোনো ফোল্ডারের ভিতরে যাওয়া সেটা যেতে পারে। বাট এই কাজটা আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না, এটা আপনাদের জন্য একটু কষ্টকর হবে। আবার অ্যাড প্লেস আছে, সেটারও দরকার নাই। আমরা মূলত কাজ করব ব্রাউজ থেকে। তাহলে আমরা ওপেন থেকে নর্মালি কোথায় চলে আসব? ব্রাউজ, এই অপশনটাতে চলে আসব। ব্রাউজ অপশনটা আসার পরে আপনাকে দুইটা জিনিস সিলেক্ট করতে হবে। নাম্বার 1 লোকেশন, আপনার জিনিসটা কোন জায়গায় আছে সেটা। নাম্বার 2 হচ্ছে ফাইলের নাম। দুইটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি জিনিসটা খুঁজে পাবেন। অনেকেই আছে বাসা থেকে বের হওয়ার আগে ধরেন মানিব্যাগ খুঁজে পায় না, আছে না? এই যে জি স্যার, তার মানে আপনি খুঁজে পান না। তখন কি করে? যাদের বাসায় আম্মা আছে যে বলে যে আম্মা আমার মানিব্যাগ কই, যাদের বাসায় বউ আছে বলে আমার মানিব্যাগ কই গেছে, মানিব্যাগটা খুঁজে দাও। এই একটা অবস্থা। এবং মানিব্যাগ কই রাখছেন আপনি যদি সেটাই না জানেন, খুঁজে পাবেন? আপনি মানিব্যাগ রাখছেন ড্রয়িং রুমে, খুঁজতেছেন বেডরুমে গিয়ে, পাবেন জীবনে? হ্যাঁ, পাবেন না। তাহলে আপনাকে ফার্স্টে জানতে হবে জিনিসটা কোথায় আছে, তারপর কোন জিনিস খুঁজতেছেন সেটার একটা নাম আছে না, তখন আপনি সেটা পাবেন। যেমন লাস্ট ক্লাসে আমরা যে ফাইলটা সেভ করছিলাম সেটা কোথায় সেভ করছিলাম? ভলিউম ডিতে। ডি এর ভিতরে আমাদের একটা ফোল্ডার ছিল মাইক্রোসফট অফিস, সেটার ভিতরে একটা ফোল্ডার ছিল মাইক্রোসফট ওয়ার্ড, সেটার মধ্যে একটা ফোল্ডার ক্লাস নাম্বার 1। এই ফাইলটা আমরা ধরেন সেভ করছিলাম। এখন আমি যদি না জানি যে কোন ফাইলটাতে আমার কাজ, তাহলে আমি সেটা ওপেন করতে পারবো? আমি এখানের মধ্যে ক্লিক করলাম, ডি ওপেন দিলাম, তাহলে দেখেন আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এইভাবে আপনি ফার্স্টে লোকেশনে যেতে হবে, কোন লোকেশনে রাখছেন সেটা আপনাকে মনে রাখতেই হবে। আপনি যদি না জানেন কই রাখছেন তাহলে সারা জীবন খুঁজলেও ফাইলটা আর খুঁজে পাবেন না। এই জন্য সেভ করার সময় মনে রাখবেন আপনি কোথায় সেভ করতেছেন এবং সেই জায়গায় গিয়েই খুঁজে নেবেন। ওপেনের জন্য আমাদের একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ও। যেমন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ও দিই, সাথে সাথে দেখেন আমাকে ওপেনের অপশনে নিয়ে আসবে। ওপেনের জন্য কন্ট্রোল ও। ওপেন লিখছেন, কন্ট্রোল ও, এটা কি করবে? পুরনো ফাইলকে ওপেন করে কাজ করতে সাহায্য করবে। এরপরে আসি ইনফো। ইনফো এর কাজ কি? ইনফো এর কাজ হচ্ছে আপনার এই ডকুমেন্ট সম্পর্কে বা এই ফাইল সম্পর্কে আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিবে। যেমন কি ইনফরমেশন দিচ্ছে আপনাকে? এখানে
এই ডকুমেন্টের সাইজ কত, কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কত মিনিট সময় লাগছে আপনি এটি এডিট করতে, তারপর হচ্ছে কখন কাজ স্টার্ট করছেন, কখন শেষ করছেন, সব ডাটাগুলো আপনাকে এখানে দেখাবে। যেমন দেখেন, আমি যদি এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করি, ধরুন আমি এখান থেকে এই ফাইলটা ওপেন করতেছি, তাহলে এই ফাইল থেকে আমি যখন ইনফরমেশনে যাবে, এখানে দেখাচ্ছে না কতক্ষণ সময় লাগছে, এটা দেখাচ্ছে সময় লাগছে 1 মিনিট, কখন শুরু করছে, কখন শেষ করছে, সবই দেখাচ্ছে, তাই না? তো এইভাবে প্রতিটা ফাইল সম্পর্কে আপনি বেশ কিছু ইনফরমেশন এই অংশটা থেকে দেখতে পারেন, এবং কে ফার্স্টে অথর কে ছিল, লাস্ট এডিট করছে কে, সব ডাটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপর কি আছে? সেভ। সেভের কাজ কি বলেন? সেভের কাজ কি? কাজ করার পরে ফাইলটাকে সেভ করা, এটা হচ্ছে কিসের কাজ? সেভের কাজ। এটা কিবোর্ড থেকে একটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এস। আমরা যখন ধরেন এখানে কিছু একটা লিখলাম, লেখার পরে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। সেভ করার কাজ কি? কন্ট্রোল এস দিলে কাজটা হয়ে যাবে। তাহলে আপনাকে ফাইল মেনুতে যেতে হচ্ছে না, ফাইল থেকে সেভে ক্লিক করতে হচ্ছে না, সরাসরি কিছুক্ষণ পর পর কাজ করার সময় আপনি কন্ট্রোল এসটাকে প্রেস করে দিলেন। এরপর আসি সেভ এস। সেভ এস এর কাজ কি? প্রথমবার ফাইলটাকে সেভ করার জন্য বা কোনো জায়গায় ফাইলটাকে ক্রিয়েট করে রাখার জন্য আমরা মূলত সেভ এস অপশনটাকে ব্যবহার করি। অর্থাৎ এক কথায় বলতে গেলে নতুন একটা নামে ফাইলটাকে সেভ রাখা, নতুন কোনো নামে ফাইলটাকে সেভ রাখা। যেমন দেখেন আমার এখানের মধ্যে এই ফাইলটা অলরেডি এক জায়গায় সেভ আছে না? আমি যদি এখান থেকে যে কোনো কিছু এডিট করি, তাহলে প্রথমে তাকে কি করতে হবে? যদি এই ফাইলের মধ্যে সংরক্ষণ করতে চাই, সেভ দিতে হবে, তাই না? বাট এই ফাইলটাকে আমি যদি নতুন জায়গায় নতুন কোনো নামে আবার রাখতে চাই, তাহলে কি দিব? আমি সেভ এস। আমি সেভ এস দিব। ধরুন আমি এটাকে ডেস্কটপে রাখবো ABCD এই নামে। তাহলে দেখেন আমার এখানে সরাসরি একটা ফাইল চলে আসছে, যেটার নাম কি? ABCD। দেখেন আবার আমি যদি ধরুন কন্ট্রোল এন দিলাম, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আমি এখানে নতুন ডকুমেন্টটাতে কোনো কিছু জিনিস লিখলাম, এখন এই ফাইলটাকে সেভ করব, কোনো একটা জায়গায় নতুন কোনো নামে সংরক্ষণ করতে হবে না? কি দিব তাহলে? আমি ফাইল সেভ নাকি সেভ এস? সেভ এসে যাব। সেভ এসে গিয়ে ব্রাউজ, কোন লোকেশনে দিব সেই লোকেশন আমাকে ঠিক করতে হবে। তারপর সেখানে আমি দিলাম DEFG দিয়ে সেভ দিলাম। তাহলে আমার এই নতুন নামে নতুন জায়গায় ফাইলটা সেভ হয়ে গেল। দেখেন DEFG এই নামে ফাইলটা সেভ হলো। এখন যদি এখানে আমি আবার নতুন করে কিছু একটা লিখি, এই জিনিসটা আগের ফাইলে যদি সংরক্ষণ করতে চাই, তাহলে কি করতে হবে? সেভ নাকি সেভ এস? সেভে ক্লিক করতে হবে। ফাইল, ফাইল থেকে সেভ, কিংবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এস, কিংবা এখান থেকে কর্নারে দেখেন একটা আইকন আছে সেভের, এই আইকনটাতে ক্লিক করলেও আপনার কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? সো এই হচ্ছে সেভ এবং সেভ এস এর মধ্যে পার্থক্য। সেভের কাজ হচ্ছে কাজ করার পরে জিনিসটা আগের ফাইলে সেভ করবে। সেভ এস কি? নতুন করে ফাইলটাকে নতুন কোনো জায়গায় বা একই জায়গায় অন্য কোনো নামে সেভ করবে। এটা হচ্ছে সেভ এবং সেভ এস এর মধ্যে পার্থক্য। ইনফো, সেভ এস এগুলোর কোনো কিবোর্ডের শর্টকাট আপাতত নাই, লেখা লাগবে না। এবার আসি সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ। অ্যাডোবি পিডিএফ এটা হচ্ছে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল আছে, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ। এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে এখন ইনস্টল করা নাই, এই জন্য এই অপশনটা আপনাদের কম্পিউটারে থাকবে না, সো এটা আমরা আপাতত ইগনোর করি। এরপরে আছে প্রিন্ট। প্রিন্টের কাজ কি? প্রিন্টের কাজ কি? প্রিন্ট করা, তাই না? প্রিন্টের কাজ কি করা? প্রিন্ট করা, দ্যাটস ইট। এটা মনে রাখেন। এটার কিবোর্ডের শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল P। প্রিন্টের শর্টকাট কি? কন্ট্রোল
পি, কন্ট্রোল পি দিলে প্রিন্টের অপশনগুলো চলে আসবে। এবার দেখেন এই প্রিন্টের কাজটা প্র্যাকটিস করার জন্য বাসায় কি দরকার? কয়জনের বাসায় আছে প্রিন্টার? কারো বাসায় আছে? নাই? তাহলে এই অপশন দেখাই লাভ কি? তাও দেখাই রাখি, আপনাদের পরবর্তীতে ভবিষ্যতে কখনো যদি কাজে লাগে, কাজে লাগাইতে পারবেন। সর্বপ্রথম দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের একটা বাটন, ওকে বাটন। আপনি যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে প্রিন্ট হওয়া শুরু হবে। এটা হচ্ছে কপি, আপনি কত কপি করে প্রিন্ট করতে চান সে ডাটা আপনি এখানে দিতে হবে। যদি প্রতিটা পেজ 2 কপি করে প্রিন্ট করতে চান তাহলে এখানে কপিতে কত দিবেন? 2। যদি 1 কপি করে প্রিন্ট করতে চান তাহলে 1, ডিফল্টভাবে 1ই থাকে। এরপর হচ্ছে আপনার প্রিন্টার চুজ করতে হবে। আপনার কম্পিউটারের সাথে অনেক ধরনের প্রিন্টার যোগ থাকতে পারে, একাধিক কম্পিউটারও থাকতে পারে, অন্যান্য সফটওয়্যারও অ্যাড থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার এখান থেকে সফটওয়্যার কি করতে হবে? প্রিন্টারটা চুজ করে নিতে হবে আপনি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন। এরপর এখানে আরো বেশ কিছু সেটিং আছে, এই সেটিংগুলা অধিকাংশ সব কাজগুলো আমরা আগেই রেডি করে ফেলি। এগুলো আমরা যখন পেজ সেটআপে যাব তখন আমি সেটা দেখাই দেব, বাট আমি এখান থেকে এই অংশটা দেখাই দিচ্ছি যেটা আমার প্রিন্ট করার সময় কাজে লাগবে। সেটা হলো পেজেস। আপনার এখানে তো এমনও থাকতে পারে 50-60টা পেজ আছে, তাই না? আপনি কি সবগুলো কি একসাথে পেজগুলো প্রিন্ট করবেন? প্রয়োজন নাও হতে পারে। আপনার প্রয়োজন হতে পারে 1, 3, 5, 9, এই কয়টা পেজকে ধরেন আপনি প্রিন্ট করবেন, তাহলে শুধুমাত্র সেই পেজগুলো লিখে দিতে পারেন, সেগুলোই প্রিন্ট হবে। এরপর আপনার প্রয়োজন হতে পারে 3 থেকে 10, এই সবগুলো পেজ প্রিন্ট করবেন, তাহলে আপনি 3-10 দিবেন, সবগুলো পেজই প্রিন্ট হওয়া শুরু হবে। আপনি ধরেন এখানে দিলেন 2 থেকে 6 পর্যন্ত, এখানে আপনি কপি দিলেন 3, তাহলে টোটাল কয়টা পেজ প্রিন্ট হয়ে বের হবে কে বলতে পারবে? দুই, 3, 4, 5, 6 পেজ কয়টা? 5টা পেজ। কয় কপি? 3 কপি। তাহলে 5টা পেজ যদি 3 কপি বের হয় তাহলে কয়টা পেজ বের হবে? 15টা পেজ। এই কথাটা বুঝছেন? এই হিসাবটা যদি বুঝেন তাহলে প্রিন্টের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। নর্মালি যখন আমরা দোকানে বা অন্য কোথাও প্রিন্ট করি আমাদের কি কি ডাটা চেঞ্জ করে একটু বুঝে নেন। কোন কোন পেজগুলো প্রিন্ট করা লাগবে সেটা চুজ করে, নর্মাল ক্ষেত্রে আমাদের 1 কপি লাগে, 2-3 কপি নর্মালি লাগে না। যদি প্রয়োজন হয় এটা দেয়, না হলে ডিফল্টভাবেই থাকে। আর প্রিন্টারও চুজ করা থাকে, জাস্ট ধরে শুধু প্রিন্ট বাটনে ক্লিক করে। কাজ কি তাহলে? কোন কোন পেজ লাগবে সেটাকে চুজ করে এখান থেকে শুধু প্রিন্ট দিয়ে দিলে কাজ হয়ে যায়। তাহলে প্রিন্টের পরে চলে আসি শেয়ার। শেয়ার অপশনটা প্রয়োজন হয় যখন আপনি কারো সাথে এই ফাইলটা শেয়ার করবেন, অন্য কাউকে পাঠাবেন বা দিবেন। বর্তমান সময়ে এই শেয়ার অপশনটা একেবারেই ব্যবহার হয় না বললেই চলে। কারণ আমরা যদি এখন কাউকে মেইল পাঠাই, আমরা কি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে সেখান থেকে শেয়ার অপশনে গিয়ে পাঠাই? কি করি? ফাইলটা আমার এক জায়গায় সেভ আছে, লিঙ্কটা হয় তাকে দিয়ে দিই কোথাও আপলোড করে, আর না হলে সরাসরি ফাইলটাই তাকে পাঠাই দিই, তাই না? বিশেষ করে যখন মেইলে কাউকে ফাইলটা পাঠাই কি করে? ফাইলটা সরাসরি আপলোড দিয়ে দিই। ফেসবুকে কোথাও আপলোড দিব, তাহলে সরাসরি জিনিসটা আপলোড দিয়ে দিতে পারি। আসেন, এইভাবে আমরা ফাইলটা যে কোনো জায়গায় যে কারো কাছে শেয়ার দিতে পারি, বাট বর্তমানে এই অপশন ব্যবহার হয় না, সো আমরা এটা আপাতত ইগনোর করি। এরপর আসে এক্সপোর্ট। এই অপশনটার কাজ কি? এক্সপোর্ট অপশনের কাজ হচ্ছে আমরা ওয়ার্ড ফাইলটাকে অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই,
যেমন কি কি ফরম্যাট হতে পারে, ধরেন আপনি ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ ফাইল আকারে তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই ফাইলটাকে এক্সপোর্ট করতে হবে। নর্মালি ধরেন আপনি কোথাও একটা সিভি পাঠাবেন, সিভি কি আপনি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাবেন? এটা কোনো ফর্মাল ওয়ে না। ওয়ার্ড ফাইলে কখনো কারো কাছে সিভি বা রিজিউমি পাঠানো যায় না, আপনাকে অবশ্যই সেটা পিডিএফ ফাইল করেই পাঠাইতে হবে। সো এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় তাহলে আমরা আসবো এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে এখানে দ্বিতীয় একটা অপশন দেখেন, ক্রিয়েট পিডিএফ। তার উপরে আরও একটা অপশন ছিল না, এটা আমার এখানে অ্যাডোবি পিডিএফ সফটওয়্যারটা ইনস্টল করার কারণে আসতেছে, আপনাদের কম্পিউটারে এটা থাকবে না। আপনাদের এখানে প্রয়োজন হবে কোনটা? ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট, এই অপশনটা থাকবে। সো এখানে এই অপশনটাতে ক্লিক করার পরে পাশে দেখেন একটা বাটন পাচ্ছেন, তাই না? বাটনে একটা ক্লিক করেন এবং আপনি কোন জায়গায় কি নামে সেভ করতে যাচ্ছেন সেটা দিয়ে দেখেন, এখানে অলরেডি ফাইলের নাম যা ছিল এখানেও ঠিক সেই নামেই সেভ হচ্ছে। পাবলিশ দিয়ে দেন, কাজ শেষ। এই যে এখানে দেখেন সরাসরি একটা পিডিএফ ফাইল তৈরি করে ফেলছে। সো এইভাবে চাইলে যে কোনো ওয়ার্ড ফাইলকে আমরা সরাসরি এক্সপোর্ট অপশন থেকে পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারি। এছাড়াও দেখেন আরো কিছু কাজ করা যায়, যেমন চেঞ্জ ফাইল টাইপ। ফাইলের আরো কিছু টাইপ আছে, যেমন এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের এখানে ডকস আছে, বর্তমান যে ফরম্যাট চলে। তাছাড়াও আগেকার সময়ে যে ফরম্যাটটা ইউজ হইতো ডক, DOC, এটা হচ্ছে অনেক আগের ফরম্যাট। যখন আমি প্রথম কম্পিউটার শিখে তখন এই ফরম্যাট ছিল, ডক অপশনটা ছিল। এরপর হচ্ছে ODT আছে, ডক্স আছে, এগুলোর প্রয়োজন নাই। মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় প্লেন টেক্সট বা TXT ফাইল। আমি যদি এই ফরম্যাটে যদি সেভ করি, সেভ অ্যাজ দিলাম, ওকে দিচ্ছি, এখন দেখেন এই যে TXT ফাইলে সরাসরি এটা সেভ হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা অন্য কোনো ফরম্যাটে আমার ডকুমেন্টটাকে নিতে পারি। এই ফরম্যাট থেকে আপনাদের এক্সপোর্ট থেকে বেশিরভাগ প্রয়োজন হতে পারে পিডিএফ ফাইল তৈরি করা, আর চেঞ্জ ফাইল থেকে মাঝে মাঝে TXT ফাইলে চাইলে নিলেও নিতে পারেন, তাছাড়াও খুব একটা বেশি প্রয়োজন হবে না। এরপরে আসি ক্লোজ। ক্লোজের কাজ কি? হ্যাঁ, ক্লোজের কাজ ক্লোজ করা। কি ক্লোজ করলো? ফাইলটাকে ক্লোজ করে দিল। ধরেন আমি এখানে একটা ফাইল নিলাম, কিবোর্ড থেকে Ctrl+W দিলাম, দিয়ে সেটাকে ক্লোজ করে দিলাম। ওপেন করলাম, Ctrl+W দিলাম, অর্থাৎ এখান থেকে কি দিলাম? ক্লোজ। ফাইল থেকে কি দিব? ক্লোজ। এই যে ক্লোজ দিলে কি বন্ধ হয়? ফাইলটা ক্লোজ হয়ে যাচ্ছে। আমার কি সফটওয়্যার কি ক্লোজ হচ্ছে? এখান থেকে কাটলে কি চলে যায়? সফটওয়্যার চলে যায়। বাট এই ফাইল থেকে যদি আমি ক্লোজ দিই তাহলে কি চলে যাবে? জাস্ট ফাইলটা ক্লোজ হবে। এই দুটো ক্লোজের মধ্যে পার্থক্যটা মনে রাখবেন। আর এই ক্লোজটার ফাইল থেকে ক্লোজ, এই অপশনটার কিবোর্ডের শর্টকাট Ctrl+W। ক্লোজের পরে কি আছে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের কাজ হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন আপনি কোন ভার্সন ব্যবহার করতেছেন আপনাকে সেটা দেখাবে। যেমন আমরা যদি অ্যাকাউন্টে আসি, কিসের অ্যাকাউন্ট দেখাবে? আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে মাইক্রোসফটের অ্যাকাউন্ট, অফিস অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট, যে অফিস অ্যাপ্লিকেশন আপনি কোনটা ব্যবহার করতেছেন সেটার ভার্সন কত। যেমন আমাদের এখানে যেটা আছে সেটার ভার্সন কত? মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016, এবং এই প্রোডাক্টটা এখানে অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। সো প্রোডাক্ট যদি অ্যাক্টিভেটেড না থাকে তাহলে এখানে আপনাকে একটা অপশন দিবে যে প্রোডাক্ট অ্যাক্টিভেট করার জন্য বা তাদের সিরিয়াল কিটা বসানোর জন্য।
সো আমাদের এটা অ্যাক্টিভেটেড অবস্থায় আছে এবং কোন ভার্সন ইউজ করতেছি সেটা এখানে দেখাচ্ছে। সো এটা ছাড়া কোনো কাজ নাই। এরপর দেখেন মোর অপশন। মোর অপশন থেকে দেখাচ্ছে ফিডব্যাক। এটার কাজ কি? আপনি কোম্পানিকে ফিডব্যাক জানাবেন এই সফটওয়্যার ব্যবহার করে আপনি কেমন বোধ করছেন, আপনার কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে, জানাবেন সেটা। হ্যাঁ, দোকান থেকে চিপস চুরি করে পরের দিন বলবেন ভাই আপনার দোকানের চিপসটা মজা ছিল, তাই না? অনেকটা এরকমই, কারণ এই সফটওয়্যার আমাদের কেনা সফটওয়্যার না, আমরা রিভিউ দেওয়ারও কোনো কিছু না, সো এটার আমাদের কাজও নাই। এরপরে সর্বশেষ আরেকটা অপশন আছে, নাম হচ্ছে অপশনস। এই অপশনস পার্টটাই হচ্ছে একটু অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স পার্ট বলতে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যত ধরনের সেটআপ আছে আমরা চাইলে ভিতর থেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারি, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এই জন্যই আমরা আপাতত এখানে হাত দিব না, বাট আমরা অ্যাডভান্স একটা কাজ করব, সেটা হচ্ছে সেভের অপশন। সেভের অপশন সবার এখানে অটো সেভ 10 মিনিট থাকে। অটো সেভটা কি আগে সেটা বুঝি। ধরেন হুট করে কারেন্টটা চলে গেল, আপনার কম্পিউটারে ইউপিএস নাই, তাহলে ঠাস করে কম্পিউটারটা অফ হয়ে যাবে না? এতক্ষণ যে কাজটা করছেন সেভ করছেন, হ্যাঁ? বা ধরেন আপনি অনেকটা কাজ করতেছেন, হুট করে কম্পিউটার হ্যাং করে ফেললো, কোনোভাবেই আর কাজ করতে পারতেছেন না, কোনোভাবে আর কাজ করতে পারতেছেন না, তাহলে আপনার কম্পিউটারে এতক্ষণ যা কাজ করছেন সেভ কি করতে পারবেন? আপনাকে সাথে সাথে রিস্টার্ট দিতে হবে, নাহলে পাওয়ার অফ করতে হবে, নাহলে ব্যাটারি খুলে লাগাইতে হবে, যেভাবেই হোক কম্পিউটারকে রান করতে হবে, কিন্তু আপনার কাজটা তো সেভ হইল না, তাহলে আপনার অনেকটা সময় নষ্ট হইল না। এই নষ্ট করার সময় বাঁচানোর জন্য মূলত অটোমেটিক সেভ করার একটা অপশন আমরা চালু করে দিতে পারি কম্পিউটারকে। যেমন আমি ফাইলে আসলাম, ফাইল থেকে এখানে মোর অপশনসে চলে আসলাম, তাহলে এখানে দেখেন সেভ নামে একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করেন, এখানে কি দেওয়া আছে? সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিট। তার মানে সে প্রথমবার যখন আপনি ফাইলটা সেভ করবেন কোনো জায়গায়, এরপর থেকে সে প্রতি 10 মিনিট পর পর নিজে নিজে ফাইলটাকে সেভ দিবে। 10 মিনিট পর পর সে সেভ দিবে। কিন্তু আমরা যদি তাকে বলে দিই যে না তুমি 1 মিনিট পর পরে আমার ফাইলটাকে শুধু সেভ করতে থাকো, তাহলে ভালো না খারাপ? খারাপ কেন? আমি ওকে দিলাম, দেখেন আপনি এখানে কাজ করলেন, কিছুটা কাজ করার পরে সে অটোমেটিক জিনিসটাকে সেভ করে রাখলো, তাহলে কারেন্ট চলে গেলো, আপনারটা নষ্ট হচ্ছে না। কিন্তু আপনি যদি 10 মিনিট দিয়ে রাখতেন, তাহলে আপনার লাস্ট 10 মিনিটের কাজটা আর খুঁজে পাইতেন না কারেন্ট চলে গেলে। এখন আপনার কারেন্ট চলে গেলে কাজ নষ্ট হবে কত মিনিটে? সর্বোচ্চ 1 মিনিটে, তাই না? এর বেশি সময়ের কি কাজ নষ্ট হবে? কারণ সে 1 মিনিট আগে অটোমেটিক নিজেই সেভ করে নিছে। বুঝতে পারছি? সো আমরা বাসায় গিয়ে কিবোর্ড আমাদের কম্পিউটার থেকে এই জিনিসটা চালু করে দিব, এবং এটা সেটিং থেকে একবার চেঞ্জ করলে যথেষ্ট, প্রতিটা ফাইলে ফাইলে আপনাকে চেঞ্জ করতে হবে না। এটা কিসের সেটিং? মাইক্রোসফট ওয়ার্ডের সেটিং, এটা কিন্তু আপনার ফাইলের সেটিং না। ফাইলের সেটিং হলে প্রতিটা ফাইলে ফাইলে গিয়ে চেঞ্জ করতে হতো। এটা কিসের সেটিং? মাইক্রোসফট ওয়ার্ডের সেটিং। যতক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্ডটা আনইনস্টল না করতেছেন ততক্ষণ পর্যন্ত এই সেটিংটা ঠিক থাকবে। এই ছিল আজকে ক্লাসের আমাদের মেইন পার্ট। আমরা আজকে কিছুই দেখলাম না, শুধুমাত্র ফাইলের অপশন এগুলো একটু জানলাম। আজকে ছিল আমাদের মূলত ফাইল মেনু, নেক্সট দিন আমরা জানবো হোম মেনু নিয়ে। তাহলে আসি আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে। আজকের ক্লাসে আপনাদের একটা প্রজেক্ট থাকবে, একটা ক্লায়েন্টের কাজ। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের দেওয়া একটা ফাইল। সে তার খাতার মধ্যে অনেক কিছু নোট করছে, নোট খাতার মধ্যে। এখন তার প্রয়োজন হচ্ছে এই জিনিসগুলো সে টাইপিং অবস্থায় চাই, কাউকে দিয়ে সেগুলো টাইপ করাতে চাই। টাইপের পরে সে ডাটাগুলোকে নিজের মতো করে ফরম্যাটিং করবে, যা ইচ্ছা তা করবে। তার জাস্ট এখন কি প্রয়োজন? টাইপ করা ডাটাটা তার প্রয়োজন। এখন আপনাদের কাজ হচ্ছে আপনি তাকে ডাটাটা টাইপ করে দিবেন। বুঝতে পারছি?
কিভাবে টাইপ করবেন আমি একবার দেখাই দিই। আমার এখানে তো সরাসরি পিডিএফ এর জন্য আলাদা সফটওয়্যার আছে, এই জন্য সরাসরি পিডিএফ এ ওপেন হচ্ছে। আপনাদের নর্মালি ওপেন হবে অন্য যে কোনো সফটওয়্যারে, ফায়ারফক্সে হতে পারে, গুগল ক্রোমে হতে পারে, এজে হতে পারে, যে কোনো সফটওয়্যারে আপনার পিডিএফটা ওপেন হতে পারে। আমি সেই সফটওয়্যারে সরাসরি ওপেন করতেছি। সো আমি এখান থেকে কি দিলাম, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম দিলাম। এবার আমি এটাকে ধরে এক পাশে নিয়ে আসলাম, বা যদি ফুল স্ক্রিন থাকে মাঝখানের বাটনটা দিয়ে সেটা কি করলাম, ছোট করে দিলাম। ছোট করার পর যে এইভাবে সুন্দর করে এক পাশে চলে আসবে আপনার ক্ষেত্রে তা না, আপনি দেখবেন যে এরকম এলোমেলো এক পাশে এরকম আসছে। তাহলে এটাকে কি করতে পারবেন, এই জায়গাতে ক্লিক করে দেখেন আস্তে করে আমি এক পাশে নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম, তাহলে কর্নারে চলে আসলো। আসার পর আমি চাইলে এই পাশ থেকে ধরে বড় ছোট করতে পারি, আমি এভাবে ছোট করে দিলাম। আমি চাইলে নিচের দিকে এসেও টান দিতে পারি, তাহলে নিচের দিকে চলে আসছে, তাই না? এভাবে দেখেন, তাহলে আমার এক পাশে লেখা দেখা যাচ্ছে না? এই লেখাটা কয়টা কলামে দেখেন তো, 2টা কলামে না? আবার দেখেন আপনি যদি এখান থেকে মাইনাস দেন পিচ্ছি পিচ্ছি করে দেখাবে, যদি জুম দেন এভাবে বড় করেও দেখাবে। আবার এটাকে কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে স্ক্রল করলে ছোট দেখাবে, কন্ট্রোল চেপে ধরে উপর দিকে উপর দিকে ঘুরালে বড় করবে বা জুম করবে। দেখেন আমি এইভাবে করে এইভাবে উপর দিয়ে গিয়ে আমার শুধুমাত্র আগে এই অংশটা দেখা দরকার, তাই না? আমি যখন পুরো ডকুমেন্টটা টাইপ করব কিভাবে টাইপ করতে হবে বলেন তো? ফার্স্টে এখান থেকে শুরু করে করে এইভাবে আসতে হবে, তাই না? নাকি এখান থেকে শুরু করে দিয়ে চলে যাবেন? এভাবে আসবেন? কিভাবে আসতে হবে? এইভাবে। এটা যখন শেষ হয়ে যাবে, পুরো পৃষ্ঠাটা যখন লেখা শেষ হয়ে যাবে, তারপর কোথা থেকে আবার এখান থেকে লেখা শুরু হবে, এরকম। বুঝছেন? আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে লেখা শুরু করবেন। আমি একটু লিখে দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে। আমি এটা একটু জুম করতেছি, দেখেন প্লাস দিয়ে জুম করে একটু এদিকে নিয়ে আসি, একটু উপরের দিকে এইভাবে রাখলাম। হ্যাঁ, তাহলে আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করলাম, এটা বড় দেখাচ্ছে, নতুন একটা ডকুমেন্ট ফাইল খুললাম। আগে এটাকে সেভ অ্যাজ করব, ব্রাউজ, কোথায় সেভ করব, কই ডি ড্রাইভ, কই মাইক্রোসফট অফিস, কই এই যে অফিস, মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস নাম্বার 2। আমি ধরেন এখানে দিলাম PR02 দিলাম। দেখেন তাহলে আমি ফাইলটা সেভ করছি না এক জায়গায়। এবার আমি এটাকে ছোট করে দিই, এই যে কর্নার থেকে ধরে এটাকে এদিকে নিয়ে আসি, এইভাবে ছোট করে রাখি, এদিক থেকে ওই জিনিসটাকে বাড়াই দিলাম। এবার আমার কাজ হচ্ছে আমি এখান থেকে দেখব এবং এখানে লিখব। আমি এখানে একটু জুম করে দিই যাতে করে আমি লেখাগুলো বড় বড় দেখি। তাহলে আমার ফার্স্টে কাজ কি, BY বাই স্পেস 2%, তারপরে দা কোম্পানি, তাই না? দা কোম্পানি অ্যাপ্লাইজ, তারপর কি লিখবো, ফর কোথায়, এখান থেকে যাওয়ার পরে নিচের লাইনে ফর এ কি রিফান্ড, তারপরে অ্যান্ড ইজ নাকি ইফ রিফিউজড, ইজ রিফিউজড, তারপর কি দা কোর্ট, the court upheld কি the state on, আর যা আছে এভাবে আপনি জিনিসটা লিখে যাবেন। বুঝতে পারছি? হ্যাঁ, সো সেটার কমপ্লিটেড ফাইলটা আপনাদেরকে দেখায়। কমপ্লিটেড ফাইল কীরকম হবে, সেটা কমপ্লিটেড ফাইল হচ্ছে এই যে এরকম, দেখেন। সো এটা হচ্ছে কমপ্লিট করার পরে ফাইলটা এরকম থাকবে। মাত্র কত পেজ, 2 পেজও হবে না, তাও অনেকটা স্পেস দিয়ে দিয়ে ফাঁকা স্থান দিয়ে দিয়ে মাত্র 2 পেজ। বুঝতে পারছি? নেক্সট ক্লাস কবে আপনাদের? আজকে কি বার?
এতদিন সময়? শনি রবি সোম মঙ্গল বুধ, 5 দিন। এত পড়ালেখা করে কি হবে? তাই দেখেন, সো আপনাদের কাজ হচ্ছে এখানের মধ্যে লেখা। এখন তো বুঝতে পারছেন কিভাবে লিখতে হবে, সেটার একটা স্যাম্পল স্ক্রিনশটও প্রয়োজন আপনাদেরকে দিয়ে দিব। এই যে এক্সাম্পল, এইভাবে করে আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে? সো আপনাদেরকে আমি 2টা ফাইলে দিয়ে দিচ্ছি। 2টা ফাইলে কই পাবেন বলেন তো? কোথায় দেওয়া আছে? আমি আপনাদের গ্রুপে চলে যাচ্ছি, 2216 গ্রুপে চলে যাচ্ছি। কোথায় ফাইলগুলো পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি, রেকর্ডও হচ্ছে। তো এখান থেকে আমি চলে যাব ফিচার পোস্ট, বা এখানে ক্লিক করলেও ফিচার পোস্টগুলো দেখাবে, বা এখানে ক্লিক করব। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড রিসোর্স দেখানো যাচ্ছে না? এখানেও যদি খুঁজে পাইতে কষ্ট হয় সরাসরি মেম্বারসে চলে যাবেন। মেম্বারসে গিয়ে আমার নামের উপরে একটা ক্লিক করবেন। কোথায়? এই যে রুবেল আহমেদের নামে চলে যাবেন। এখানের মধ্যে গেলে নিচের দিকে দেখবেন এখানের মধ্যে সব রিসোর্সগুলো দেওয়া আছে। এখান থেকে কোথায় পাবেন? এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ড রিসোর্স। আপনি এখান থেকে লিঙ্কটাতে একটা ক্লিক করবেন, সাথে সাথে দেখেন নতুন একটা ট্যাবের মধ্যে আপনাকে সব জিনিসগুলো দেখাচ্ছে, তাই না? এখানে কি আছে? প্রথমে বেসিক প্রজেক্ট। সো এই প্রজেক্টের ভিতরে বেসিক প্রজেক্ট আকারে আপনি এই ফাইলটা পাবেন। দেখেন এখানে কি দেখাচ্ছে? এক্সাম্পল দেখাচ্ছে না? এই দেখেন, এই মোবাইল টিপে আবার এক্সাম্পল একটা জেপিজি বা একটা ইমেজের মধ্যে আমি সেটা দেখাই দিছি জিনিসটা কিরকম দেখতে হবে। এছাড়াও আমি এখানে পিডিএফ ফাইলটাও দিয়ে দিছি। দেখেন যে পিডিএফ ফাইলটা দেখে দেখে আপনারা লিখবেন, সে পিডিএফ ফাইলটাও দিয়ে দিছি। এছাড়া আপনার কি লাগবে? ইনস্ট্রাকশন লাগলে এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে। ইনস্ট্রাকশনে কি বলা আছে বলেন তো? কি করতে বলছি? পিডিএফ ফাইলটা দেখে দেখে শুধু আপনার কাজ হচ্ছে কি করা? টাইপ করা। কোনো কি ফরম্যাটিং করা কি আমি শিখাইছি? কলাম করা শিখাইছি, 2টা কলাম করে দেখাইছি? দেখাই নাই? আর বলে জি স্যার, ওখানে তো 2টা করা আছে, আমি কি ওটা করতে বলছি? তারপরে যে ফন্টের সাইজ পরিবর্তন করা যাবে না, কলামও ভাগ করা যাবে না, শুধুমাত্র টাইপ করে আপনি জমা দিবেন। বুঝা গেছে? জি 11ই থাকে। আপনার যদি দেখতে কষ্ট হয় আপনি কি করবেন? জুম করবেন। কিভাবে? কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলটা উপরের দিকে ঘোরাবেন। এই যে দেখেন অনেক বড় বড় করে দেখতেছেন, এর চেয়ে বড় আপনার কত বড় দেখা দরকার? দরকার আছে? কোনো দরকার নাই। সো প্রয়োজনে জুম করে লিখবেন, ফন্ট সাইজ বড় করার আপাতত দরকার নাই। সো এই যে দেখেন এটা হচ্ছে ফাইনাল ফাইল। এখানের মধ্যে কি আমি কোনো 2টা কলামে কি ভাগ করছি? হ্যাঁ, আমাদের পিডিএফে যেমনই থাকুক না কেন আপনাকে এইভাবে যা শুধু জিনিসটা লিখে লিখে যাবেন। যেখানে স্টার আছে বা প্যারাগ্রাফ ভাগ হয়েছে এন্টার দিয়ে নিচের লাইনে এসে স্টার দিয়ে লেখা শুরু করবেন। এই যে দেখেন এখানে, এই যে দেখেন যেখানে স্টার দিয়ে রাখছে সেখানে স্টার দিবেন, যেখানে এন্টার দিচ্ছে সেখানে এন্টার দিবেন। এইভাবে করে আপনার কাজ হচ্ছে শুধু লিখে যাওয়া। এখন আসি, অ্যাজ এ হিউম্যান বিইং আপনি কি তার সব লেখা বুঝবেন? পসিবল? এটা পসিবল না, এবং আপনার সেটা প্রয়োজনও নাই। যতটুকু বুঝবেন ততটুকু লিখবেন। আপনি এখানে বুঝতেছেন না এটা ইজ নাকি ইফ, তাহলে আপনি কি লিখবেন? এটা বাদ দিবেন? আপনি যেটা বুঝেন, আপনার কাছে যেটা সঠিক মনে হয় সেটাই লিখবেন। লেখার পরে যদি ভুল হয় ক্লায়েন্ট জিনিসটাকে চেক করে, তার যদি কোথাও মনে হয় এখানে ঠিক করা দরকার সে ঠিক করে নেবে, এটা কোনো সমস্যা না। এবং ডাটা এন্ট্রির যুগে এটাই হচ্ছে সিস্টেম যে আপনি 100% অ্যাকুরেট মানুষ কখনোই দিতে পারবে না, রোবটও না। মানুষ আরও ভালো অ্যাকুরেট দিতে পারবে যতটা রোবটও দিতে পারবে না, কারণ এটা কার লেখা? মানুষের লেখা। আমরা যতটুকু ধরতে পারি এটাই সর্বোচ্চ। সবার হাতের লেখা একই না। সবাই যদি লেখা ধরতে পারতো তাহলে ডাক্তার স্লিপ সবাই পড়তে পারতো। পড়তে পারে? পড়া যায় না। সো এটাও যে 100% পড়তে পারবেন সেটাও না, কিন্তু তার লেখাটা আপনি অন্তত ফুল সেন্টেন্সটা পড়লে দেখবেন, বুঝতে পারবেন যে আসলে কি। যতটুকু বুঝেন ততটুকুই, ভুল হলে কোনো সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে এইভাবে 3 পেজ আছে, 3 পেজ সম্পূর্ণটা লিখে ফেলবেন। নিচের দিকে একটা লেখা আছে স্ক্যান উইথ ক্যাম স্ক্যানার, এটা লিখবেন কেন না? এই যে নাম্বার ডেট এগুলো লিখবেন? হ্যাঁ, অন্তত এতটুকু তো বুঝেন। তারপর ধরেন এখানে এই যে ছোট একটা কাগজ, এখানে কিছু একটা লেখা আছে, এটা কি বুঝা যায়?
লিখবেন এটা, এটা লেখার দরকার নাই। সো অ্যাজ এ হিউম্যান যতটুকু বোঝা যায় ততটুকুই আপনাদের কাজ হচ্ছে কমপ্লিট করে নেক্সট দিনের মধ্যে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? জি, এখন আপনাদের সবার কাজ হচ্ছে কম্পিউটারটা ওপেন করেন, ওপেন করে টাইপিংটা স্টার্ট করেন, এখনই কাজটা শুরু করেন। আমি এখানে দেখাচ্ছি, জি আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে দেখে থেকে টাইপিংটা শুরু করেন সবাই। কম্পিউটার অন করেন, কাজ শুরু করেন। আর একটা জিনিস, নেক্সট ক্লাসে আরেকটা কাজ থাকবে, সবাই 3টা জিনিসের আইডি পাসওয়ার্ড লিখে নিয়ে আসবেন বা মনে রাখবেন। নাম্বার 1 ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড, নাম্বার 2 জিমেলের ইউজার নেম পাসওয়ার্ড, নাম্বার 3 ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের একটা স্টুডেন্ট লগইন অ্যাকাউন্ট আছে না, citicgms.com, সেই স্টুডেন্ট আইডির পাসওয়ার্ড এবং ইমেল, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড। 3টা জিনিসেরই ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। কি কি? জিমেইল, ফেসবুক, স্টুডেন্ট অ্যাকাউন্ট, তিনোটাই মনে থাকবে সবার, কারণ আগামী ক্লাসে তিনোটাই আপনাদেরকে লগ ইন করতে হবে। বুঝতে পারছি? তিনোটাই কি করতে হবে? লগ ইন করতে হবে। সো আগামী ক্লাসে তিনোটারই আইডি পাসওয়ার্ড সবাই নিয়ে আসবেন।